যুক্তরাষ্ট্র চাচ্ছে আগে পারমাণবিক ছাড় চায়, আর ইরান আগে যুদ্ধ বন্ধ, অবরোধ প্রত্যাহার, নিরাপত্তা নিশ্চয়তা ও সার্বভৌম মর্যাদার স্বীকৃতি চায়। পাকিস্তান যদি ব্যর্থ হয় তাহলে ওরা ও কাতার এবং ওমানকে বেছে নিতে পারে যে মিডিয়েটর হিসাবে। ইরানকে যেমন আমেরিকা ইসরায়েল বিশ্বাস করছে না, ইরানও কোনো অবস্থায় আমেরিকা এবং ইসরায়েলকে বিশ্বাস করছে না। এটি হচ্ছে ফার্স্ট। এমনটা বলা হচ্ছে প্রেসিডেন্ট আজকে হামলা করে দিচ্ছে, আবার 24 ঘন্টা পরে হামলা করে দিচ্ছি, না আবার কেউ না কেউ রিকোয়েস্ট করে বলছে না না হামলা করবেন না, থামেন। এই ধরনের নাটকীয়তাগুলো চলছে, কিন্তু চুক্তির যে বিষয়টি সেই ব্যাপারে কি আমরা অল্প অল্প করে এগুচ্ছি, নাকি আসলে একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছে? ধন্যবাদ জয় ভাই। আমরা টিট ফর ট্যাট ডিপ্লোমেসিতে চলে গেছে। যুক্তরাষ্ট্র ইরান সংকট এখন শুধু পারমাণবিক কর্মসূচির প্রশ্নে সীমাবদ্ধ নেই। আপনি জানেন যে ডোনাল্ড ট্রাম্প বলছে আগে পারমাণবিক অস্ত্র বন্ধ করো, আমাদেরকে সেই 480 কেজি যে পারমাণবিক ম্যাটেরিয়ালস ফেরত দাও। এটি নিরাপত্তা, আঞ্চলিক প্রভাব, অর্থনৈতিক অবরোধ, হরমুজ প্রণালী এবং রাজনৈতিক মর্যাদার জটিল সংঘাতে পরিণত হয়েছে ইরানের দিক থেকেও এবং আমেরিকার দিক থেকেও। ট্রাম্প প্রশাসন আপাতত নতুন হামলা স্থগিত রাখলেও সেটি স্থায়ী শান্তির সংকেত নয়, বরং সামরিক চাপ ধরে রেখে ইরানকে আলোচনার টেবিলে ছাড় দিতে বাধ্য করার কৌশল। এবং এটা আমরা দেখেছি, আগেও 81 দিন বললেন এই ঘটনা বারবারই পুনরাবৃত্তি হতে। ইরান সহজে নতি স্বীকার করবে না, কারণ পারমাণবিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র কর্মসূচি, ব্যালিস্টিক মিসাইল টেকনোলজি এবং হরমুজ প্রণালীতে প্রভাব, এসবকে তারা রাষ্ট্রের নিরাপত্তা ও শাসন ব্যবস্থার টিকে থাকার অংশ হিসাবে দেখে। এবং দুই পক্ষের অবস্থানের মধ্যে মৌলিক ফারাক রয়েছে। যুক্তরাষ্ট্র চাচ্ছে আগে পারমাণবিক ছাড় চায়, আর ইরান আগে যুদ্ধ বন্ধ, অবরোধ প্রত্যাহার, নিরাপত্তা নিশ্চয়তা ও সার্বভৌম মর্যাদার স্বীকৃতি চায়। তবে এই অচলাবস্থার সবচেয়ে বড় ঝুঁকি হলো ভুল হিসাব বা দুর্ঘটনাজনিত যুদ্ধ, ছোট একটি সামরিক ঘটনা, ড্রোন হামলা, জাহাজ আটক বা ক্ষেপণাস্ত্রের ভুল ব্যবহার বড় সংঘাতে রূপ নিতে পারে। হরমুজ প্রণালী এই সংকটের কেন্দ্রীয় অর্থনৈতিক মাত্রা, কারণ এখান দিয়ে তেল ও গ্যাসের বড় অংশ পরিবাহিত হয়। 20% of oil and gas goes that way. শুধু অয়েল অ্যান্ড গ্যাস না, আর অন্যান্য রাসায়নিক সরঞ্জাম ওখান থেকে যায়। ফলে সেখানে অস্থিরতা মানে বিশ্ববাজারে জ্বালানি, খাদ্য, সার ও পরিবহন ব্যয়ের চাপ বৃদ্ধি। এবং আমরা জানি, আমরা বাংলাদেশ থেকে, বাংলাদেশের সরাসরি এই সংঘাতের পক্ষ না হলেও এর অর্থনৈতিক অভিজাত থেকে মুক্ত নয়। তেলের দাম, ডলারের চাপ, আমদানি ব্যয়, মূল্যস্ফীতি এবং প্রবাসী আয়ের উপর প্রভাব পড়ছে। এখন এখানে পাকিস্তান মধ্যস্থতার চেষ্টা করে যাচ্ছে, তবে তার ক্ষমতা সীমিত। পাকিস্তান বার্তা পৌঁছে দিতে মোর লাইক এ পোস্টম্যানের রোল প্লে করছে, যোগাযোগের পথ খোলা রাখতে, উত্তেজনা কমাতে ভূমিকা রাখছে, কিন্তু যুক্তরাষ্ট্র ইরানকে চুক্তিতে বাধ্য করতে পারছে না। এবং পাকিস্তান যদি ব্যর্থ হয় তাহলে ওরা কাতার এবং ওমানকে বেছে নিতে পারে যে মিডিয়েটর হিসাবে। এটা আমরা আগেও দেখেছি। সামরিক হামলা স্বাভাবিক কিছু স্থাপনা ধ্বংস করতে পারে, কিন্তু অবিশ্বাস, নিরাপত্তাহীনতা, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা এবং জাতীয় মর্যাদার প্রশ্নের স্থায়ী সমাধান দিতে পারে না। এবং ইরানের পক্ষ থেকে এটা একটা বড় ব্যাপার, অবিশ্বাস। কারণ আপনারা জানেন যে যুদ্ধ হবে না, এর মাঝে দুইবার আমেরিকা এবং ইসরায়েল ইরানকে আক্রমণ করেছে। এই সংকটের বাস্তব সমাধান হবে ধাপে ধাপে। প্রথমে যুদ্ধবিরতি, হরমুজে নিরাপদ নৌ চলাচল, এরপর অর্থনৈতিক ছাড় ও মানবিক অবস্থা, এবং শেষে আন্তর্জাতিক তত্ত্বাবধানে পারমাণবিক কর্মসূচি নিয়ে সম্মানজনক ও বাস্তব ভিত্তিক চুক্তি। যেটি আপনার কাছে জানতে চাই সেটা হলো, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন খুব নিকটে, ভেরি কুইকলি এই যুদ্ধটা শেষ হতে যাচ্ছে। তিনি 2 থেকে 3 দিন সময় দিতে রাজি হয়েছেন, এবং তিনি বলছেন তিনি 1 ঘন্টা দূরে আছেন, অর্থাৎ হামলার নির্দেশ থেকে 1 ঘন্টা দূরে আছেন। অন্যদিকে ইরান পাল্টা হুমকি দিয়ে বলছে এবার যদি নতুন করে হামলা চালায় আমেরিকা, তবে তাদের জন্য বিস্ময় অপেক্ষা করছে। এই হুমকিগুলো তো আমরা অনেক দিন ধরে শুনছি, অনেকবার শুনছি। আপনার কাছে কি মনে হয় যে আসলে 2-3 দিনের মধ্যে কিছু একটা হতে যাচ্ছে?
আমার মনে হয় না। আমার মনে হয় এটা ডোনাল্ড ট্রাম্পের ক্লাসিক ডোনাল্ড ট্রাম্প ট্যাকটিক। সে এগুলো বলতে ভালোবাসে এবং সে লাইমলাইটে আসতে চায়। আম কারণ দুপক্ষের মারাত্মকভাবে ক্ষয়ক্ষতি হবে। কিন্তু ক্ষয়ক্ষতিটা এতদিন পর্যন্ত ধরেন ওয়ান ওয়ে ইট ওয়াজ স্ট্রেইট ইন আ সেন্স যে ইসরায়েল এবং আমেরিকা মানে যতভাবে পেরেছে ইরানকে আঘাত করেছে, সেই আঘাত ওরা সহ্য করেছে। এখন ইরানও ইন্টারনালি অনেকটা সংহত। আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্প সে ভুল করবে না। কিন্তু এখানে একটা কোয়েশ্চেন মার্ক আছে। এই নেতানিয়াহু এখনো তাকে পোক করে যাচ্ছে যাতে আঘাত করো, আঘাত করো। কারণ আঘাত করলে ইসরায়েলের লং টার্ম লাভ, আমেরিকার কোনো লাভ নেই। যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে নো ডিল নো এক্সিট বিষয়টি যেভাবে বোঝা যাচ্ছে, যে আমরা গত 28শে ফেব্রুয়ারি থেকে যেই যুদ্ধটাকে অবজার্ভ করতেছি, সারা বিশ্বের মানুষ অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে আছে। যে মনে হচ্ছে যেন অনেকগুলো ধমক তো দুই পক্ষ থেকে দেয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্প ধমক দিয়েছে, ইরান তার প্রতি উত্তর দিয়েছে বিভিন্ন সময়ে 2 ঘন্টা 24 ঘন্টা থেকে 5 দিন, 5 দিন থেকে 10 দিন, এরপর 1 ঘন্টা। এই ধরনের অবস্থার মধ্য দিয়ে সারা বিশ্ব একটা আতঙ্কের মধ্যে কাটাচ্ছে। এখন প্রশ্ন হলো যে এক সময় 5 দফা এসেছিল, আবার 14 দফা এসেছিল, আবার 9 দফা। এই যে দফাগুলোর অনেকগুলোকে আমরা যদি কনসলিডেট করি, তাহলে দেখব যে এখন কোথায় ডিল হতে যাচ্ছে। ডিলের যে বিষয়টি, সেটি হচ্ছে যে যেখানে আটকা পড়ে আছে যে হরমুজ প্রণালী যুদ্ধের আগে সবার জন্য উন্মুক্ত ছিল, সেটি আজকে অবরুদ্ধ। এবং দুই দিকের কারণেই অবরুদ্ধ। শুধু যে ইরান অবরুদ্ধ করেছে তা না, আমেরিকা অবরুদ্ধ করে রেখেছে। দ্বিতীয় যে বিষয়টি হলো, আমেরিকা যেটা চায় যে ইউরেনিয়াম গুলো হ্যান্ড ওভার করা, যেটা কোনো অবস্থায় ইরান মেনে নিচ্ছে না। এবং বর্তমান যে বিষয়টি সবচেয়ে বেদনাদায়ক সারা পৃথিবীর মানুষের জন্য, কারণ সারা পৃথিবীর অর্থনীতি আজকে একটা বিশেষ সারা পৃথিবীর মানুষগুলো একটা বিশেষ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, অর্থনৈতিকভাবে, মানসিকভাবে এবং সর্বদিক থেকে। তো সেই দিক থেকে ডিল যদি করতে হয়, দুই পক্ষকে ছাড় দিতে হবে। কিন্তু প্রথম আমি যে জিনিসটি লক্ষ্য করছি, এখানে দুইটি ফ্যাক্টর কাজ করছে মূলত। একটি হচ্ছে পারস্পরিক বিশ্বাস। ইরানকে যেমন আমেরিকা ইসরায়েল বিশ্বাস করছে না, ইরানও কোনো অবস্থায় আমেরিকা এবং ইসরায়েলকে বিশ্বাস করছে না। এটি হচ্ছে ফার্স্ট। এবং দ্বিতীয় যে বিষয়, সেটি হচ্ছে যে আমেরিকা যেখানে যুদ্ধ শুরু করেছিল আমেরিকা এবং ইসরায়েল, এবং ইরান এই পর্যন্ত টিকে আছে, তাদের টিকে থেকে তাদের যে একটা স্ট্রেংথ এবং তারা জাতিগতভাবে যে একটা ঐক্যের পরিচয় দিয়েছে, এই স্ট্রেংথের কারণে আজকে তারা অন্য কোনো ডিলে যেতে। এবং এখানে আরেকটা বিষয় হয়ে গেছে, সেটা হলো যেহেতু টাফ লিডারশিপ গুলো খোমেনি থেকে শুরু করে প্রথম লেভেলের যারা ছিলেন, অনেকেই কিন্তু শাহাদাত বরণ করেছে, যার ফলশ্রুতিতে কন্ট্রোলটা কিন্তু আসলে যে গভর্নমেন্টের উপরে আছে তা না। আমরা কিছুদিন আগে লক্ষ্য করেছি, যখন হরমুজ প্রণালী খুলে দেওয়ার একটা স্টেটমেন্ট আব্বাস আরাগচি পররাষ্ট্রমন্ত্রী দিলেন, উনাকে কিন্তু দারুণভাবে নিগৃহীত করা হয়েছে। অর্থাৎ বিভিন্নভাবে যে আইআরজিসি জিনিসটাকে অ্যাকসেপ্ট করেনি, বরঞ্চ সোশ্যাল মিডিয়াতে উনার বিরুদ্ধে অনেক ধরনের কথাবার্তা তখন ছড়িয়েছিল। তাহলে বোঝা গেল যে গভর্নমেন্টের হাতে যে সরাসরি এখন যুদ্ধের চাবিকাঠিটা আছে ইরানের, সেটা কিন্তু নাই। তো ফলে এখন ডিল করতে হলে বর্তমান যে প্রেক্ষাপট আছে, সেই প্রেক্ষাপটে ডিল করা লাগবে। এখন আমরা এমন একটি মিডল লকে পড়ে গেছি, সেটা হলো যে এই যে ধমকের মধ্য দিয়ে, পাল্টা ধমকের মধ্য দিয়ে চলছে। তবে শেষ পর্যন্ত যদি যুদ্ধকে থামাতে হয়, অবশ্যই তাদেরকে একটা মিডল গ্রাউন্ডে আসতে হবে।